তো আজকে আমরা এখন দেখব সেটা হচ্ছে অন পেজ এসইও। আমরা এর আগে দেখেছি অন সাইট অপটিমাইজেশন। সাধারণত এসইও ইন্ডাস্ট্রিজে অন সাইটটাকে আসলে অন পেজ বলে, কিন্তু আমরা যেটা করেছি যে সকল কনফিগারেশনের মাধ্যমে আপনার পুরো ওয়েবসাইট কনফিগার হয় তাদেরকে আমরা অন সাইট অপটিমাইজেশন বলেছি, এবং ইন্ডিভিজুয়াল পেজকে অপটিমাইজ করাকে আমরা অন পেজ এসইও বলে আমরা বিবেচনা করছি। তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হচ্ছে। তো অন পেজ এসইও বলতে মূলত নির্দিষ্ট একটা পেজ বা নির্দিষ্ট পোস্টকে অপটিমাইজ করাকে আসলে মূলত আমরা বোঝাচ্ছি। তো যাই হোক, এই অন পেজ এসইওর ক্ষেত্রে কিছু বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো কি কি চলুন আমরা দেখি। এখানে 12টা বিষয় এখানে বলা হচ্ছে, ওয়ান বাই ওয়ান দেখি। প্রথমে বলা হচ্ছে যে লিভারেজ করতে এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক ইউআরএলস, অর্থাৎ যে লিঙ্কটা হবে আপনার প্রতিটা পেজের বা পোস্টের, সেই লিঙ্কটা অবশ্যই যেন সেটা কি হয়, রিডেবল হয়। এতে করে সেটা ইউজার ফ্রেন্ডলি হবে প্লাস সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে। আচ্ছা, তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে আমরা লিঙ্কগুলো যেন আমাদের সাইটের সেটা কি হয়, সেটা যেন ফ্রেন্ডলি হয়। দ্যাটস ওয়াই আমরা ইনস্টল করার পরই আমরা যে কাজটা করেছিলাম, সেটিংস থেকে আমাদের পারমালিঙ্কসে গিয়েছিলাম, এবং সেই পারমালিঙ্কসে যাবার পরে আমরা সেটাকে সিলেক্ট করে নিতে হবে পোস্ট নেম। হ্যাঁ, এটা পোস্ট নেমে সিলেক্ট করতে হবে, তাহলে আপনার সকল লিঙ্ক কি হবে সেটা অটোমেটিক্যালি সেটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে। তো আমি পোস্ট নেম সিলেক্ট করে সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে যত আর্টিকেল বা পেজ পাবলিশ করে আমরা এই লিঙ্কগুলোকে চাইলে আমরা আমাদের মতো করে আমরা সাজাতে পারবো, বা সেটা অটোমেটিক্যালি আমাদের টাইটেল থেকে নিয়ে নিবে। এরপর সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে বলা হচ্ছে যে গোল হচ্ছে স্টার্ট টাইটেল উইথ কিওয়ার্ড, অর্থাৎ আমাদের যে টাইটেলটা থাকবে পেজের বা পোস্টের, সেই টাইটেলের শুরুতে আমাদের অবশ্যই আমরা কিওয়ার্ড প্রমিনেন্সি প্রক্সিমিটির বিষয়টা আমরা জানি, যেটা শুরুর দিকে রাখা ভালো এবং একসাথে রাখা ভালো। তো টাইটেলের শুরুতে চেষ্টা করব আমরা কি করার জন্য, আমাদের কিওয়ার্ডটাকে রাখার। আচ্ছা, তো আমরা এখন যেটা করব যে এখানে দেখেন তারা কি করেছে, তারা খুব টেকনিক্যালি তাদের টাইটেলটাকে রেখেছে, যে তাদের কিওয়ার্ডটা রেখেছে। কিওয়ার্ডটা হচ্ছে অন পেজ এসইও, অন পেজ এসইও গাইড। সো তাদের হয়তো বা তাদের কিওয়ার্ডটা অন পেজ এসইও এরকম কিছু একটা হবে। তো তারা খুব টেকনিক্যালি কি করেছে, অন পেজ এসইওকে আগে লিখেছে এবং পরে এরকম দিয়েছে। তো আমরা ফোর্স করব না, আমরা ন্যাচারালি যদি লিখতে পারি আমাদের কিওয়ার্ডটাকে লিখব, আর অথবা এরকম টেকনিক্যালি দিতে পারলে আমরা দেব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তার মানে টাইটেলে আমার কিওয়ার্ডটা থাকতে হবেই, বিষয়টা এরকম। এরপর 3 নম্বরে বলা হচ্ছে যে মাল্টিমিডিয়া ইউজ করতে। তো মাল্টিমিডিয়া হিসেবে আমরা যেটা করতে পারি, ইমেজ, তারপর ভিডিও এমবেড করতে পারি। তো আমরা ইমেজ যদি ব্যবহার করি, ইমেজে আমাদের কি করতে হবে, অল্টারনেট টেক্সট ইউজ করতে হবে, অল্টা টেক্সট যেটাকে আমরা বলি। হ্যাঁ, আমাদের অল্টা টেক্সট মিসিং থাকা যাবে না, অর্থাৎ ইমেজটা কি নিয়ে বলছে সেটা গুগলকে বা সার্চ ইঞ্জিনকে বুঝাইতে হবে, নাহলে সে এটা বুঝতে পারবে না এটা আসলে কি নিয়ে কথা বলছে। এরপর চতুর্থ যে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে যে প্রতিটা পেজেই কম বেশি আপনার আউটবাউন্ড লিঙ্ক থাকা প্রয়োজন। অর্থাৎ ধরেন আপনি গাড়ি নিয়ে কথা বলতেছেন, গাড়ি নিয়ে একটা আর্টিকেল বা একটা পেজ, সেই পেজটাতে আপনার হয়তো এরকম করতে পারেন যে কোনো গাড়ি নিয়ে উইকিপিডিয়াতে কোনো কিছু তথ্য আছে, বা ইউটিউবে কোনো লিঙ্ক আছে, বা উইকি হাউ এরকম, অর্থাৎ ট্রাস্টেড যে সকল ওয়েবসাইট আছে সে সকল ট্রাস্টেড ওয়েবসাইটের লিঙ্কে আউটবাউন্ড লিঙ্ক হিসাবে রাখতে পারেন। এতে কি হবে, আপনার ওই পেজের ট্রাস্ট বাড়বে, অথরিটি বাড়বে। কেন বাড়বে? কারণ আপনি একটা ট্রাস্টেড ওয়েবসাইটের লিঙ্ক আপনার ওয়েবসাইটে বা আপনার পোস্টে বা আপনার পেজে কি করেছেন, অ্যাটাচ করেছেন। দ্যাটস ওয়াই, তার মানে কি, যে ভিজিটররা এসে বেনিফিটেড হচ্ছে, তারা একটা ভালো ওয়েবসাইটের লিঙ্ক আপনার ওয়েবসাইটে এসে পাচ্ছে। তো আমরা যেটা করতে পারি, আমাদের আউটবাউন্ড লিঙ্ক আমরা প্রতিটা পেজে চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে আমরা ব্যবহার করার। ঠিক আছে, এই ক্ষেত্রে ট্রাস্টেড সাইটকে অবশ্যই আমরা আউটবাউন্ড লিঙ্ক দিব, এবং রিলিভেন্ট, নট মানে রিলিভেন্ট হতে হবে এরকম কিছু। আচ্ছা, এটা আমরা করব। আউটবাউন্ড লিঙ্কটাকে আমরা সাধারণত নো ফলো করব, যাতে আমার অথরিটি, পেজ অথরিটি সেখানে না যায়। কিভাবে করবো আমরা দেখবো একটু পরে। আর আমরা এরপর যেটা করব, যে আমাদের ফার্স্ট যে প্যারাগ্রাফ থাকবে, অর্থাৎ প্রথম 100টা যে শব্দ থাকবে, প্রথম 100 শব্দের মধ্যে অবশ্যই আমরা আমাদের কিওয়ার্ডটাকে আমরা রাখবো। যদি সম্ভব হয় একদম শুরুতে, তাহলে আরো ভালো।
ষষ্ঠ ধাপে বলা হচ্ছে যে র্যাপ ইউর টাইটেল ইন অ্যান H1 ট্যাগ, অর্থাৎ প্রতিটা পেজে অবশ্যই একটাই H1 হইতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার পেজের বা পোস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টাইটেল। সো এই যেহেতু টাইটেলটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জন্য টাইটেলটা ইম্পর্টেন্ট পার্টকেই তাহলে H1টা দেওয়া উচিত। সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই পেজের যে আর্টিকেল বা পেজের যে টাইটেল থাকবে সেই টাইটেলটাকেই আমরা H1 দিব। এছাড়া আমরা শুধু H1ই ব্যবহার করব না, আমরা হেডিং 2, হেডিং 3 এইসবও ব্যবহার করব। অন্তত হেডিং এর 3টা হেডিং ব্যবহার করতে হবে, H1, H2, H3। H1 হবে একটা, H2 হতে পারে 2, 3, 4টা, আর H3 হতে পারে কয়েকটা। আমরা এগুলি ব্যবহার করব, প্রতিটা পেজে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এরপর আমাদের কাজ হচ্ছে বলা হচ্ছে লোডিং স্পিড অপটিমাইজ করার জন্য। আমরা ইতিমধ্যে লোডিং স্পিড সম্পর্কে জেনেছি কিভাবে সেটাকে অপটিমাইজ করা যেতে পারে। তো স্পিড অপটিমাইজেশনের জন্য আমরা আরও যেটা করতে পারি যে আমরা আমাদের থিমটাকে আমরা লাইট থিম ইউজ করতে পারি, বা থিমে বাড়তি যে অনেক ফিচার্স থাকে এই ফিচার্সগুলো যতটা কমিয়ে আনা যায় আমরা সেই রকম কিছু করতে পারি। অষ্টম পর্যায়ে বলা হচ্ছে যে মডিফায়ার ইউজ করতে টাইটেলে। মডিফায়ার কোনগুলো? যেমন ধরেন বেস্ট, গাইড, গ্রেট, হ্যাঁ, রিভিউ 2016, এরকম ইম্পর্টেন্ট যে শব্দগুলো সেগুলোকে আমরা মডিফাই ইউজ করতে পারি। আমরা যারা আর্টিকেল রাইটিং এর ক্লাস করেছি আমরা মনে হয় দেখেছিলাম যে মডিফাই টাইটেল, বেস্ট টাইটেল কিভাবে জেনারেট করা যায় এটার জন্য কিছু প্লাগইনস ছিল। সেখানে কিন্তু ছিল এরকম যে ইমোশনাল ওয়ার্ডস বা পাওয়ার ওয়ার্ডস এরকম ছিল। তো সেইগুলো আমরা ব্যবহার করার কথা এখানে বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে সোশ্যাল শেয়ারিং বাটন। তো সাধারণত কিছু কিছু থিমে ইন্টিগ্রেটেড থাকেই সোশ্যাল শেয়ারিং বাটন, অটোমেটিক্যালি এটার মধ্যে ইন্টিগ্রেটেড থাকে। যদি না থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে জাস্ট প্লাগইনসে গিয়ে অ্যাড নিউয়ে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো আপনি জাস্ট লিখেন যে এখানে সোশ্যাল বাটন, অনেক প্লাগইনস পেয়ে যাবেন। আপনার যে প্লাগইনস খুশি সেই প্লাগইনসটা আপনি ইনস্টল করে নিন। এখানে অনেক প্লাগইনসের বাটন আছে, আপনি এক দুটো ইনস্টল করে দেখতে পারেন কোনটা ভালো বা ভালো লাগে। যেমন এই যে এটা একটা আছে বা পাশে দেখা যাচ্ছে, যেটা আমরা ব্লগস্পটের ক্লাসে হয়তো আমরা দেখেছিলাম যে এটা কিভাবে অ্যাড করা যায় কোডিং এর মাধ্যমে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বাটন আপনি নিতে পারেন। এটা ইনস্টল করলে কি হবে, আপনার সাইটে সেটা অ্যাড হয়ে যাবে। এরপর বলা হচ্ছে যে পোস্ট কন্টেন্ট, পোস্ট লং কন্টেন্ট, ঠিক আছে। পোস্টের যে লেন্থ এটা খুবই ইম্পর্টেন্ট। পোস্টের লেন্থ অবশ্যই যত বেশি হয় তত ভালো। তো আমরা একটা অ্যাভারেজে আমরা ধরতে পারি যে মিনিমাম আমরা ধরতে পারি ধরেন 700 ওয়ার্ড, হ্যাঁ 700 ওয়ার্ড। আর অ্যাভারেজ যদি সম্ভব হয় 1500 ওয়ার্ডের যদি সম্ভব হয় তাহলে 1500 ওয়ার্ডে হলে আরো ভালো হয়। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরেন 500 ওয়ার্ডের 3টা আর্টিকেল লিখলেন। তো 500 ওয়ার্ডের 3টা আর্টিকেল লিখার চাইতে 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি, ঠিক আছে। সো আমার মতে ওই ছোট ছোট আর্টিকেল না লিখে বড় আর্টিকেল লিখেন, সংখ্যা কম হোক তাও ভালো। ওকে, এটা কাজে দিবে সবচেয়ে বেশি। তো ওই ক্ষেত্রে মানে কোয়ালিটিটা এনশিওর হবে। তো লং কন্টেন্ট আমরা দেওয়ার চেষ্টা করবো, এবং এটা পরীক্ষিত যে লং কন্টেন্ট দিলে সেটা বেশি পাওয়ারফুল হয়। এরপর বলা হচ্ছে যে স্ল্যাশ বাউন্স রেট, অর্থাৎ বলা হচ্ছে যে বাউন্স রেটটাকে অপটিমাইজ করার জন্য, বাউন্স রেটের জন্য আমরা জিরো বাউন্স নামে একটা প্লাগইনস আছে। জিরো বাউন্স আমরা অ্যানালিটিক্সের ক্লাসে এটা বলবো, আলোচনা করব। তো জিরো বাউন্স নামে একটা প্লাগইনস আছে, সেই প্লাগইনসটা আমরা চাইলে ইনস্টল করতে পারি। তো সেই প্লাগইনসটা যেটা করবে একটা নির্দিষ্ট পেজে আপনাকে নিয়ে যাবে, রিডাইরেক্ট করে থ্যাংক ইউ পেজে নিয়ে যেতে পারে বা ল্যান্ডিং পেজে নিতে পারে, এরকম নির্দিষ্ট পেজে নিয়ে যাবে যাতে বাউন্স না হয়। অর্থাৎ সার্চ ইঞ্জিনে ভিজিটর এসে যদি বের হয়ে যায় তাহলে বাউন্স হয়, তো সেটা থেকে কিছুটা মুক্তি দিবে। আর বলা হচ্ছে এখানে এলএসআই কিওয়ার্ডটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনার কন্টেন্টের ভিতরে শুধু যে আপনার কিওয়ার্ডটা থাকবে সেটাই নয়, কিওয়ার্ডের পাশাপাশি এলএসআই কিওয়ার্ড অথবা রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো আমরা কি করতে পারি, আমাদের আর্টিকেলে ছড়িয়ে দিতে পারি, ঠিক আছে। যেমন যেটা করি যে আমরা যখন কোনো কিওয়ার্ড লিখার পরে কি হয় দেখেন, এখানে রিলেটেড অনেক কি আসে, কিওয়ার্ড আসে না, রিলেটেড কিওয়ার্ড আসে। তারপর বিভিন্ন ধরনের এলএসআই কিওয়ার্ড আসতে পারে,
তো এলএসআই তো বুঝি যেটা সুপ্ত অবস্থায় থাকে যে কিওয়ার্ডগুলো সেটার সাথে, অর্থাৎ সেই কিওয়ার্ডটা ওটার ভিতরে না থাকলে আসলে সেটা অস্তিত্ব না থাকলে আসলে আপনার মূলত যেমন শার্টের ক্ষেত্রে আপনার বোতাম, গাড়ির ক্ষেত্রে টায়ার, এগুলো হচ্ছে এলএসআই টার্ম। তো আপনারা যেটা করবেন আপনার আর্টিকেলের ভিতরে, কন্টেন্টের ভিতরে, আর্টিকেলের ভিতরে যেটা করবেন যে এলএসআই কিওয়ার্ডগুলো, তারপর হচ্ছে এই যে রিলেটেড যে কিওয়ার্ডগুলো সার্চ এই যে নিচে দেখতে পান, এগুলোকে আপনারা আপনাদের হেডিংয়ে, সাব হেডিংয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা যেটা করব সেই কাজটা আমরা করব, ঠিক আছে? অর্থাৎ আমাদের কন্টেন্টের ভিতরে এলএসআই কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ডগুলো সবগুলো আমরা কম বেশি ব্যবহার করার চেষ্টা করবো। তাহলে একটা সুবিধা কি, এটা অনেকে করে না, এটা কিন্তু এটা খুব ইফেক্টিভ। যে আপনি ধরেন অন পেজ এসইওতে র্যাঙ্কে আসতে যাচ্ছেন এবং এই কিওয়ার্ডটাকে নিয়েই কন্টেন্টটা সাজিয়েছেন, কিন্তু আপনি যেটা আপনি এই কাজটা করতে পারেন যে অন পেজ এসইও টুল, অন পেজ এসইও চেকলিস্ট 2016, তারপর হচ্ছে অন পেজ এসইও রিপোর্ট, অর্থাৎ এই কিওয়ার্ডগুলোকেও যদি আপনার কন্টেন্টের ভিতরে যদি সাব হেডিংয়ে বা অন্য কোথাও যদি আপনি দেন, তাহলে একটা সম্ভাবনা থেকে যাবে যে শুধুমাত্র অন পেজ এসইও নয়, বরং অন পেজ এসইওতে তো র্যাঙ্কে হয়তো আসতে পারবেন, বা যদি নাও পারেন এই যে আপনার অন পেজ এসইও চেকলিস্টে হয়তো আপনি র্যাঙ্কে আসতে পারবেন, অন পেজ এসইও রিপোর্টে আসতে পারবেন। তা এই জন্য আমরা যেটা করব, আমরা ওই রিলেটেড কিওয়ার্ডগুলোকে আমাদের কন্টেন্টের ভিতরে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এটা খুবই ইফেক্টিভ হয়। ওকে, আচ্ছা, এই কাজটা আমরা করব। তো মোটামুটি এই কাজগুলো করার কথা বলা হচ্ছে। এছাড়া আমরা একটা ওয়ার্ড ফাইলে যদি এখন যাই, দেখতে পাবো যে অন পেজ এসইওর কিছু চেকলিস্ট আছে। অবশ্যই এই চেকলিস্টগুলো আমরা প্রত্যেকটা পেজের ক্ষেত্রে আমরা ফলো করার চেষ্টা করব, যেটা আমি আপনাদের গ্রুপে সবার পরবর্তীতে দিয়ে দিব। তো একটু দেখে নিই কি কি করতে হয়। যেমন কিওয়ার্ড টাইটেলে থাকতে হবে, কিওয়ার্ড ইউআরএল এ থাকতে হবে, তারপর ফার্স্ট প্যারাগ্রাফে থাকতে হবে, ইমেজের অল্টারটেকে থাকতে হবে, হেডিং সাবহেডিং এ থাকতে হবে। আমরা বোল্ড এবং আইটালিক করে নিব আমাদের রিলেটেড কিওয়ার্ডগুলোকে। আমরা আউটবাউন্ড লিঙ্ক দিব, যেটা একটু আগে বললো, ট্রাস্টেড হাই কোয়ালিটি আউটবাউন্ড লিঙ্ক দিব। ইন্টারনাল লিঙ্ক অবশ্যই করব আমরা। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে অবশ্যই আমরা যেটা করব না, অ্যাঙ্কর টেক্সট, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট আমরা অ্যাপ্লাই করব না। একটু লং টেল কিওয়ার্ডকে আমরা ইন্টারনাল লিঙ্ক করব। স্টপ ওয়ার্ডস যদি থাকে, স্টপ ওয়ার্ডসগুলো কমিয়ে দিব আমরা আমাদের ইউআরএল থেকে, বা আমাদের কন্টেন্টের ভিতরে বিভিন্ন ধরনের স্টপ ওয়ার্ডস আছে, যেমন বিভিন্ন ধরনের প্রোনাউন, হ্যাঁ, বিভিন্ন ধরনের কনজাংশন, বিভিন্ন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ মার্কার ইত্যাদি ইত্যাদি, এগুলি আমরা কমিয়ে দিব আমাদের আর্টিকেলের ভিতরে। এরপর আমরা মাল্টিমিডিয়া অ্যাড করব, অর্থাৎ ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স ইত্যাদি অ্যাড করব। লঙ্গার কন্টেন্ট ইউজ করবো, যেটা একটু আগে বলা হয়েছে, যত বেশি সম্ভব মিনিমাম 700 ওয়ার্ডস। ইমেজ ব্যবহার করব, ইমেজটাকে আমরা ছোট করে নিব, মানে কোয়ালিটি অক্ষুণ্ণ রেখে সেটার সাইজটা ছোট করে নিব। পেজের লোডিং টাইম ব্যাপারে আমরা অলরেডি জানি কিভাবে কি করতে হবে। এলএসআই কিওয়ার্ড ব্যবহার করব। তারপর আর কি করতে হবে, আমাদের প্রত্যেকটা পেজের যে আমাদের টাইটেল থাকবে, সেই টাইটেলটা একটা নির্দিষ্ট ক্যারেক্টার লিমিট আছে, সেটা আমরা 65 ক্যারেক্টারে রাখতে পারি টাইটেলটাকে আমরা। তারপর হচ্ছে আমাদের যে মেটা ডিসক্রিপশন থাকবে, সেই মেটা ডিসক্রিপশনটাকে আমরা 150 আর 155 এর মধ্যে লিমিটেড রাখতে পারি। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল শেয়ারিং বাটনের কথা ওখানে বলা হয়েছিল, আমরা চাইলে প্লাগইনস ইউজ করতে পারি বিভিন্ন ধরনের। তারপর আমরা যেটা করতে পারি, রিলেটেড পোস্টের জন্য আমরা প্লাগইনস ইউজ করতে পারি আর্টিকেলের নিচে। তারপর আমরা যেটা করতে পারবো না সেটা হচ্ছে একাধিক H1 ইউজ করতে পারবো না কোনো মতেই। আমরা H2 H3 বেশি বেশি রিপিট করব না। আমরা যেটা করবো, আমাদের কিওয়ার্ড ডেন্সিটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কিওয়ার্ড ডেন্সিটি প্রত্যেকটা পেজের, একটা সাইটে যদি 100টা পেজ থাকে, 100টা পেজে আমরা কিওয়ার্ড ডেন্সিটিটা মেনটেন করার চেষ্টা করব, যেটাকে 1.25 আর 1.5 পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখবো। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের কিওয়ার্ডটাকে আমাদের টাইটেলের শুরুতেই রাখবো। একটু আগেই বলা হয়েছে লং টেল কিওয়ার্ড বেশি বেশি ব্যবহার করব আমরা। আমাদের যেটা করব, আপনারা যদি চান এরকম যে আপনি আপনার আর্টিকেলটা কত তারিখে পাবলিশ করেছেন, এটা সার্চ ইঞ্জিনে অনেক সময় শো করে না যে এত তারিখে এটা পাবলিশ, এটা যদি হাইড রাখতে চান তাহলে ওইটা হাইড করারও ব্যবস্থা আছে। কারণ পুরাতন ডেটে আর্টিকেল পাবলিশ হয়েছে এমন আর্টিকেল অনেক সময় আমরা পড়ি না। তো আপনি এটার জন্য এই প্লাগইনসটা ইউজ করতে পারেন, যেটা হচ্ছে
ডেট এক্সক্লুশন এসইও প্লাগইন নামে একটা প্লাগইনস আছে, ডেট এক্সক্লুশন। ওই প্লাগইনসটি ইনস্টল করলে সার্চ ইঞ্জিনের ডেটটা শো করবে না যে কবে আর্টিকেলটা পাবলিশ হয়েছে, এটা আপনি চাইলে করতে পারেন। কন্টেন্ট লেন্থের কথা তো আগেই বলা হয়েছে যে বড় বড় কন্টেন্ট আমরা ব্যবহার করবো। এছাড়া আমরা ব্লগস, আমরা আর্টিকেলে বা পেজে আমরা ইউজারদেরকে কোশ্চেন থ্রো করতে পারি ইত্যাদি। অর্থাৎ এই বিষয়গুলো আমরা আমাদের প্রতিটা পেজেই কম বেশি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এখন মজার ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো যদি নন সিএমএস হয় তাহলে আপনাকে ধরে ধরে দেখতে হবে যে ইমপ্লিমেন্ট করা হয়েছে কি না। কিন্তু যদি সিএমএস হয় তাহলে আমাদের যে ইউস্ট যে প্লাগইনসটা ছিল সেই এগুলো সব ঠিক হয়েছে কি হয় নাই সে নিজেই আপনাকে জানিয়ে দেবে। তো এটাই হচ্ছে মজার ব্যাপার সিএমএস এর ক্ষেত্রে। তো চলুন আমরা একটা পেজ, এখন আমরা একটা পোস্ট এখন আমরা ক্রিয়েট করব। তো পোস্টটাকে কিভাবে ফুলি অপটিমাইজড করা যায় এবং সেই ক্ষেত্রে সাহায্য করবে আমাদেরকে ইউস্ট এসইও প্লাগইনসটা। ঠিক আছে, সো আমি পোস্টে যাব। এখন নতুন একটা আর্টিকেল আমি পাবলিশ করব। অ্যাড নিউ এ ক্লিক করতেছি। অ্যাড নিউ এ ক্লিক করার পরে আমাদের অলরেডি হাতে একটা আর্টিকেল আছে, আমরা সেই আর্টিকেলটাকে আমরা এখন জাস্ট কপি পেস্ট দিব। এখানে কপি করে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের যেটা হবে মানে আমার আর্টিকেলের যে কিওয়ার্ডটা হবে সেটা হবে হচ্ছে পেরোল সফটওয়্যার। ওকে, পেরোল সফটওয়্যার হচ্ছে আমার কিওয়ার্ড ধরে নিচ্ছি আমি। আচ্ছা, এখন আমি আমার আর্টিকেলটাকেও আমি কি করব, এখানে আমি এটাকে আপাতত ইজিন আর্টিকেলস থেকে সংগ্রহ করেছি। তো আমরা অবশ্যই অন্য কোনো কারো আর্টিকেল কোনো মতেই সাইটে পাবলিশ করব না, কিন্তু আমরা সময়টা সেভ করার জন্য ওই আর্টিকেলটা এখানে আপাতত দিলাম। তো জি, এখানে ওয়ার্ড আছে অনেক, প্রায় 1014টা ওয়ার্ড আছে এখানে। সো এখন দেখেন এটা এই মুহূর্তে আনঅপটিমাইজড অবস্থায় আছে। এখন এই পেজটা আনঅপটিমাইজড অবস্থায় আছে। তো আমরা এটা কি করতে পারবো, আমরা একটু সেভ ড্রাফট দিই, দেখি কি হয়। সেভ ড্রাফট দেওয়ার পরে আমরা এটা চেক করব এটা কতটুকু ফ্রেন্ডলি হলো আর কতটুকু হলো না। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে একটু নিচের দিকে যাই। দেখেন এই যে এসইও ইউস্ট আপনাকে বলেই দিবে, স্পষ্ট একদম উল্লেখ করে দেখায় দিবে যে কি প্রবলেম। তো তার আগে অবশ্যই ফোকাস কিওয়ার্ডে আপনার কিওয়ার্ডটা দিতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। তো আমার কিওয়ার্ডটা হচ্ছিল পেরোল সফটওয়্যার। সো আমি এটা কপি করে এই ইউস্টটা পাবেন আপনার আর্টিকেলের পোস্টের নিচের এই পার্টটাতে। তো ফোকাস কিওয়ার্ডে আমি দিলাম। এই যে দেওয়ার পরে এবার সে দেখেন কিছু গ্রিন সিগন্যাল আর কিছু রেড, কিছু আপনার অরেঞ্জ কালার আছে। তো আমরা চেষ্টা করব ম্যাক্সিমামই গ্রিন করার, সবগুলো হয়তো গ্রিন করতে পারবো না, কিন্তু চেষ্টা করব গ্রিন করার জন্য। ওকে, তো দেখেন অলরেডি সে বলতেছে কি দ্য টেক্সট কন্টেন্ট এত ওয়ার্ডস, যেটা কিনা 300 ওয়ার্ডের বেশি রিকমেন্ডেড মিনিমাম। তো আমরা সেই জায়গা থেকে আমরা অবশ্যই ভালো একটা জায়গায় আছি, বেশি সংখ্যক ওয়ার্ড ইউজ করেছি তাদের রিকমেন্ডেশনের চাইতে। সো এটা গ্রিন। তারপর বলা হচ্ছে দ্য ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ইউআরএল ফর দিস পেজ, যে এই ফোকাস কিওয়ার্ডটা ইউআরএল এ থাকার কথা ছিল না। এখানে শর্ত অনুসারে তো বলা হয়েছিল যে ইউআরএল এ কি করবে, ইউআরএল এ আমার থাকবে, আমার পারমালিঙ্কে কি হবে, আমাদের কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো আমাদের সেটাই সে বলতেছে যে হ্যাঁ ইউআরএল এ কি আপনার কিওয়ার্ডটাকে পাওয়া গেছে। আচ্ছা, গুড। তারপর বলা হচ্ছে যে কি করতে হবে, 65 ক্যারেক্টার মিনিমাম হইতে হবে আপনার টাইটেলটা। সো আমাদের এটা 65 ক্যারেক্টারের নিচেই আছে, তবে এটার 35 ক্যারেক্টার মিনিমাম হইতে হবে এবং ম্যাক্সিমাম 65 ক্যারেক্টার। তো 35 এবং 65 এর মাঝখানেই আছে ক্যারেক্টারের লিমিট টাইটেলের, যেটা ছিল এই যে এই টাইটেলটা, পেরোল সফটওয়্যার ইন্ডাস্ট্রি জার্গন ডিফাইন্ড। আচ্ছা, এটাও সঠিক ফরম্যাটে আছে। তারপর বলা হচ্ছে ইউ হ্যাভ নেভার ইউজ দিস ফোকাস কিওয়ার্ড বিফোর, ভেরি গুড। অর্থাৎ একই কিওয়ার্ডে যদি একই ওয়েবসাইটে একাধিক আর্টিকেল পাবলিশ করেন তাহলে ওটাকে বলে কিওয়ার্ড ক্যানিবালাইজড হয়ে যাওয়া। কিওয়ার্ড ক্যানিবালাইজড মানে কি, অর্থাৎ ওই রকম পরিস্থিতিতে ওই ওয়েবসাইটটা একটা দুর্বল ওয়েবসাইট বলে বিবেচনা করা হয়। অর্থাৎ একই ওয়েবসাইটে একই কিওয়ার্ডেই আপনি র্যাঙ্কে যেতে চাচ্ছেন কয়েকটা আর্টিকেল দিয়ে, তাহলে একই কিওয়ার্ড বলতে একদম এক্সাক্ট সেই কিওয়ার্ডটাই, যেমন পেরোল সফটওয়্যার, পে রোলিং সফটওয়্যার হলেও আবার এটা অন্য কিওয়ার্ড হয়ে যাবে। তো এক্সাক্ট এই কিওয়ার্ডটা নিয়ে বলতেছে যে না, আমরা আমাদের ওয়েবসাইটে আগে ব্যবহার করি নাই। সো এটা ভালো, দিস ইজ গুড। ওকে, ফাইন। তারপর বলা হচ্ছে নো সাবহেডিং ট্যাগ লাইক H2 অ্যাপিয়ার ইন দ্য কপি, কোনো সাবহেডিং নাই, এটা ঠিক না, সেটা ব্যবহার করতে হবে। তো চলুন আমরা একটা সাবহেডিং আমরা ব্যবহার করি কোথাও। তো সাবহেডিং আমরা কিভাবে ব্যবহার করবো, আমরা সাবহেডিং এর চেষ্টা করবো আমাদের কিওয়ার্ডটাকে রাখার, যদি সম্ভব হয়, আর না পারলে রিলেটেড কিওয়ার্ড বা LSI কিওয়ার্ডকে আমরা ব্যবহার করবো। তো আমরা এখানে ধরেন আমি দিব, এখানে এভাবে দিব যে
আমি কাস্টমাইজেবল এটা কথাটা এখানে লিখি যে হাউ টু কাস্টমাইজ পেরোল সফটওয়্যার। হাউ টু কাস্টমাইজ পেরোল সফটওয়্যার লিখলাম। লিখার পরে এটাকে আমি হেডিং সাবহেডিং করব। জাস্ট সিলেক্ট করে এখান থেকে অবশ্যই টুগল ক্লিক করতে হবে, না হলে এই নিচের এই বাটনটা আসবে না। এবার সিলেক্ট করে প্যারাগ্রাফ থেকে এই যে H2 হেডিং 2 এই যে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এটা কি হবে, H2 হয়ে গেছে। ওকে, হেডিং সাবহেডিং করতে বলছিল আপনাকে, তো সেটাই আমরা করে ফেলছি। এখন আমি যদি সেভ না করি তাহলে কিন্তু সে মানে পরিবর্তনটা আপনাকে দেখাবে না। তো পরিবর্তনটা হয়তো মনে হয় অলরেডি সে বুঝে ফেলছে মনে হয়, তাই না? এখন আর দেখাচ্ছে না কিন্তু যে H2 ব্যবহার করি নাই, তাই না? এখন কিন্তু ওটা নাই। একটু আগে বলতেছিল যে H2 নাকি ইউজ করি নাই, এখন করেছি, এখন কিন্তু ওই সমস্যাটা আর দেখাচ্ছে না, সমাধান হয়তো হয়ে গেছে। আচ্ছা, তারপর বলতেছে হ্যাঁ আমরা H2 ইউজ করেছি, আমরা চাইলে একাধিক H2 ইউজ করতে পারি, বা আরো আরেকটা করতে পারি, H3ও আমরা চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমরা চাইলে H3ও ব্যবহার করব। আমরা এরকম আমরা করব লেটেস্ট পেরোল সফটওয়্যার, গেট লেটেস্ট পেরোল সফটওয়্যার ফ্রম আস, ধরেন এরকম হলো, ঠিক আছে। এটা দিয়ে আমি এটাকে H3 ফরম্যাটে নিয়ে নিতে পারি, এবং এটা হচ্ছে বোল্ড আছে, তো বোল্ডটাকে আপাতত মুছে দেই। এটার জন্য যেটা করতে হবে, বিতে চাপ দিতে হবে, বিতে চাপ দিলে বোল্ড চলে যাবে। আচ্ছা, গেট লেটেস্ট পেরোল সফটওয়্যার, পেরোল সফটওয়্যার আমার কিওয়ার্ড ছিল, সো এটাকে আমি এখান থেকে H3 সিলেক্ট করে দিলাম। তাহলে আমার H2 ইউজ হয়েছে, আমার H3ও ইউজ হলো। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন আর কি কি করতে বলতেছে। তারপর বলতেছে নো লিঙ্ক অ্যাপিয়ার ইন দ্য পেজ, কনসিডার অ্যাডিং সাম অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, মানে আপনাকে কি করতে বলা হয়েছিল, একটা আউটবাউন্ড লিঙ্ক ইউজ করতে বলা হয়েছিল, তাই না? সো আমরা এখানে কি করব, আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক ইউজ করতে পারি। সেটা হতে পারে এরকম পেরোল সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাথে রিলেটেড কিছু একটা হতে পারে, যেমন কন্ট্রোল F দিয়ে আমি এখানে লিখি অ্যাকাউন্টিং আছে কোথাও, অ্যাকাউন্টিং, এই যে অ্যাকাউন্টিং অর পেরোল সফটওয়্যার, তারপরে হচ্ছে এই যে অ্যাকাউন্টিং সফটওয়্যার। সো অ্যাকাউন্টিং সফটওয়্যার এটার সাথে রিলেটেড। সো আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার লিখে সার্চ করি, সার্চ করার পরে কোনো ভালো অথরিটি সাইট যদি থাকে সেই সাইটটাকে আমরা দিয়ে দিতে পারি ওই রিলেটেড, যেমন এইটা। সো আমি এটাকে ধরে নিচ্ছি যে ওয়েবসাইটের অথরিটি ভালো, এটার পেজ অথরিটি, ডোমেন অথরিটি সবই ভালো। কপি করে আমি এটাকে কি করব, একটা আউটবাউন্ড লিঙ্ক দিয়ে দিব আমাদের কন্টেন্টের ভিতরে। সো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার এই লিঙ্কে ক্লিক করতে হবে, ঠিক আছে। ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কি করব, সেই লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই। ওকে, এই যে এটা অ্যাঙ্কর টেক্সট হয়ে গেছে, অ্যাঙ্কর টেক্সট অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটা একটা আউটবাউন্ড লিঙ্ক, অন্য একটা ওয়েবসাইটে ইজিলি অ্যাঙ্কর টেক্সট হয়ে যায়, কিছুই করতে হয় না, ঠিক আছে। সাধারণত আউটবাউন্ড লিঙ্কগুলো সাধারণত নো ফলোই হয়ে থাকে, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা এটাকে এইভাবেও দেখতে পারবো, যেমন ধরেন আমরা যদি এটাকে টেক্সট এই ফরম্যাটে যাই এবং কন্ট্রোল, এখন কিন্তু ভিজুয়াল থেকে টেক্সট ফরম্যাট, ঠিক আছে, কন্ট্রোল F লিখে অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি এখানে সার্চ দেই, এখান থেকেও আমি চাইলে এটাকে নো ফলো করতে পারবো। হ্যাঁ, এক্সটার্নাল রেল নো ফলো কথাটা লিখলে এটা নো ফলো হয়ে যাবে, ঠিক আছে। বা এখানে সার্চ দেন নো ফলো ট্যাগ, তাহলে পাবেন নো ফলো HTML ট্যাগ, নো ফলো HTML ট্যাগ ইউজ রেল নো ফলো, বা এখান থেকে আমরা দেখতে পারি কিভাবে নো ফলো দিতে হয়। এই যে এর পরে কি করতে হয়, রেল নো ফলো লিখতে হয় লিঙ্কের আগে। তো আমি এই কোডটা দিয়ে দিই, তাহলে এটা নো ফলো হয়ে যাবে। আমার হচ্ছে এই যে এর পরে কি করতে হবে, এখানে এই যে রেল নো ফলো দিয়ে দিলাম, সরি এখানে হ্যাঁ, এটা এখন কি হয়ে গেছে, নো ফলো হয়ে গেছে। ওকে, এই যে রেল নো ফলোটা ইউজ করছি। এরপরে বুঝতে পারতেছেন কোথা থেকে কি করলাম, আসলাম কোথা থেকে কিভাবে। হ্যাঁ হ্যাঁ, ভিজুয়াল থেকে টেক্সটে আসছে, আসার পরে ওই যে লিঙ্কটা যেখানে করেছিলাম ওখানে রেল নো ফলো করে দিচ্ছে, এই কাজ শেষ। সো এবার এই যে এটা এখন নো ফলো অবস্থায় আছে। আমি কোডটা কিভাবে খুঁজলাম, আমি লিখেছিলাম গুগলে যে নো ফলো HTML ট্যাগ লিখে W3 স্কুল সার্চছিলাম, যে নো ফলো ট্যাগের এই কথাটা নিয়ে নিলাম। আচ্ছা,
এবার তাহলে আমার কি হলো, একটা আউটবাউন্ড লিঙ্ক হয়ে গেল, যেটা আমাদের ওই রুলসে বলেছিল, তাই তো? এই রুলসে বলা হয়েছিল যে একটা আউটবাউন্ড লিঙ্ক হইতে হবে, হাই কোয়ালিটি লিঙ্ক সাইট। দিলাম নো ফলো একটা, দিস পেজ হ্যাজ ওয়ান আউটবাউন্ড লিঙ্কস অল নো ফলোড। আচ্ছা, এখানে বলা হচ্ছে কিছু ক্ষেত্রে এদের কথা আমরা মানবও না, মাঝে মাঝে ওর কথা মানবো না, এরকমও হবে। তো ওয়ান আউটবাউন্ড লিঙ্কস বলা হচ্ছে আছে এবং অল নো ফলোড। সো ওরা বলতেছে যে নো ফলো না করে ডু ফলো করলে ভালো, কিন্তু আমরা সব ক্ষেত্রে যদি ডু ফলো করি তাহলে তো প্রতি পেজ থেকে অথরিটি চলে যাবে, তাই না? এই জন্য আমরা সব ক্ষেত্রে এরকম করব না, সবগুলোকে এরকম ডু ফলো আমরা দিব না, ঠিক আছে? আমরা সব ক্ষেত্রে এরকম ডু ফলোটা দিব না। তো তারপরে আমি এটাকে কি করব, আমি এটাকে দেখি এটা কোথায় আছে। আমি রেল নো ফলোটা আপাতত এটা পিছনে সে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, আগেও দেওয়া যাবে পিছনেও দেওয়া যাবে। তো আমি এটাকে মুছে ফেলি, মুছে এটাকে এখানেই নিয়ে আসি। তো হ্যাঁ, এখন আর সে সমস্যা করতেছে না, বলতেছে হ্যাঁ আপনি নো ফলো দেন নাই, এটা নর্মাল অবস্থায় আছে, ঠিক আছে? তো এটা আমরা কখনো নো ফলো দিব, কখনো ডু ফলো দিব, তাহলে কি হবে, আমার অথরিটিটা আমি হারাবো কম, অথরিটি কম হারাবো। আচ্ছা, তো ধরেন আপনি দুইটাতে দিবেন নো ফলো, একটাতে দিবেন ডু ফলো, তাহলে ন্যাচারাল থাকবে বিষয়টা এরকম, মানে প্রতি 3টা পোস্টে দুইটাতে দিলেন নো ফলো আউটবাউন্ড, একটাতে দিলেন ডু ফলো, ঠিক আছে? এরকম। তারপর বলছে দ্য কপি স্কোর 52.7, যেটা ফ্ল্যাশ রিডিং স্কোরটা খুব একটা ভালো না, তো এটা ইমপ্রুভ করতে বলা হচ্ছে, তাহলে পড়তে ডিফিকাল্ট। সো আমরা অলরেডি যারা আর্টিকেল রাইটিং এ ক্লাস করেছি, হ্যামিং অ্যাপ ওয়ে নামে একটা টুল দেখেছিলাম, সেখানে উল্লেখ ছিল যে কোন কোন আমার লাইনগুলো টাফ, কোনগুলো ইজি, সেটা কিন্তু আমরা সেখান থেকে দেখেছিলাম, তাই না? সো আমরা এরকম দেখেছিলাম হ্যামিং ওয়ে অ্যাপ, মেবি হ্যামিং ওয়ে অ্যাপ ছিল। সো এখানে যাওয়ার পরে আমার আর্টিকেলের লেখাটা যদি এখানে আমি পাবলিশ দেই, তাহলে সে কিন্তু বলে দিবে যে কোন কোন ওয়ার্ডগুলো ডিফিকাল্ট, কোনগুলো ইজি, এই বিষয়গুলো, তাই তো? সো এখান থেকে আমাকে দেখে নিতে হবে যে আমার লেখায় কোনগুলো ডিফিকাল্ট, এই যেমন এই লাইনগুলো ডিফিকাল্ট, এটা ইজি করতে হবে, চেঞ্জ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এতে আমার কি হবে, গ্রেডটা আরো ভালো হবে আমার। সে তখন বলবে যে না আপনার স্কোর, ফ্ল্যাশ রিডিং স্কোর ভালো আছে, ঠিক আছে? তো এটা আমার লেখাটা চেঞ্জ করলেই পরিবর্তন হবে। তারপর বলছে দ্য কিওয়ার্ড ডেন্সিটি ইজ এত, মানে 0.4%, খুবই কম। তো এটা কি করতে, বাড়াইতে 4বার ব্যবহার করছে। তো আমরা যেটা করবো, আমরা 1.25 পর্যন্ত ম্যাক্সিমাম আমরা থাকার চিন্তা ভাবনা আছে। তো আমরা আরো কয়েক জায়গায় এই আমাদের যে কিওয়ার্ডটা পেরোল সফটওয়্যার, এটাকে আমরা রাখতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেটা করতে পারি যে আমাদের এই কিওয়ার্ডটাকে আমরা শুরুতে রাখতে পারি, ফার্স্ট প্যারাগ্রাফে রাখার কথা ছিল, তো ফার্স্ট প্যারাগ্রাফে রাখতে পারি। আমি এখন ফোর্স করে তো রাখা সম্ভব না, কিন্তু আমি টাইমটা সেভ করার জন্য আপাতত আমি শুরুতেই রাখলাম এবং সেটাকে বোল্ড করে দিলাম। বোল্ড এভাবে সিলেক্ট করে জাস্ট বিতে চাপ দিলেই বোল্ড হয়ে যাবে। ফার্স্ট প্যারাগ্রাফে রাখলাম এবং লাস্ট প্যারাগ্রাফেও আমি রাখবো। সো এটা এখানে আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি, বাট আপনারা এটাকে ফোর্স করে দিবেন না, ন্যাচারালি লাস্ট প্যারাগ্রাফে দিবেন এবং সেটাকে বোল্ড বা আইটালিক করে দিতে পারেন। আমি আইটালিক করে দিলাম, ওকে? তাহলে আমার হয়তোবা এখন কিছুটা হয়তোবা আমার এই প্রবলেমটা সলভ হবে, ডেনসিটিটা কিছুটা বেড়েছে, তাই না? 0.6 হয়েছে। তো আমরা ম্যাক্সিমাম 1.25 পর্যন্ত যাবো, এর বেশি যাওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, তো এটাও গ্রিন হচ্ছে, দেখেন অনেকগুলি গ্রিন ছিল না, কিন্তু অপটিমাইজড হচ্ছে আমাদের পেজটা এখন আস্তে আস্তে। তারপর এটাকে এখন তো চেঞ্জ করা যাবে, এটা করতে হলে তো লেখার কোয়ালিটি বাড়াইতে হবে। এটা 60 হলে দেখা যাবে, গ্রিন দেখাবে। তারপর ইমেজ নাই কোনো, তো আমরা একটা ইমেজ অ্যাড করে ফেলি। আমাদের অলরেডি একটা ইমেজ ডাউনলোড করা আছেই। আমরা ইমেজকে ক্রপ করে আমরা সেটার প্রপার্টিজটা ডিলিট কি করে, প্রপার্টিজটা চেঞ্জ করবো, আমরা সেটাকে প্রপার্টিজটা চেঞ্জ করে বা ক্লিন করে আমরা সেটাকে নিয়ে কাজ করব। যেমন পেরোল আছে, এটাকে প্রপার্টিজে গিয়ে আমরা এটাকে ডিটেলসে গিয়ে এখানে যদি কিছু থাকে সেগুলি মুছে দিব ইনফরমেশনগুলো, আর এখান থেকে আমার অবশ্যই সেই নামটাকে, আমার কিওয়ার্ডটা এখানে আমরা
রাখবো, পেরোল সফটওয়্যার আমার কিওয়ার্ডটাকে রেখেছি। আচ্ছা, এবার এটাকে আমি আপ করব, আমি ধরে নিচ্ছি এই জায়গায় দিব। তো আমি এখানে ক্লিক করে আমার অ্যাড মিডিয়াতে যাব। অ্যাড মিডিয়া থেকে আমি এখন মিডিয়া থেকে আপলোড করব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এখান থেকে এই যে আমাদের পেরোল সফটওয়্যার ওপেন করলাম। আচ্ছা, ওপেন করা হলো। ওপেন করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট ইনটু পোস্ট ক্লিক করতেছি এবং এটা চাপ দিব। আচ্ছা, আমরা ইমেজ অল্টারটেক কিভাবে দিব? খুব ইজি, কোনো ব্যাপারই না। জাস্ট এই বাটনটা মানে কলমের মতো চিহ্নিত যে জায়গাটা, এখানে ক্লিক করব, ইমেজটা সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানে আমি আমার কি করব, আমি আমার ইমেজ টাইটেল অ্যাট্রিবিউটে আমি আমার কিওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি এবং সেন্টার দিয়ে এটাকে সাইজটা একটু বড় করে দিচ্ছি। এই যে পেরোল সফটওয়্যার, এখন ইমেজটা সামনে গেলে কি হয়, আমার এই যে আমার অল্টারটেক দেখাচ্ছে। আমরা কিন্তু অলরেডি অল্টারটেক দিয়ে দিলাম, ঠিক আছে, কোনো বিষয়ই না। কিন্তু এটা যদি সিএমএস না হয়ে নন সিএমএস হতো তাহলে কিন্তু আপনার আবার ঝামেলা ছিল। তাহলে কি করতে হতো, এই যে টেক্সট ফরম্যাটে যাই, টেক্সট ফরম্যাটে গেলেই বুঝতে পারবেন কি করতে হতো। অ্যান্ডমেটের পরে আমি ইমেজটাতে যাব। এই অ্যান্ডমেট কোথায় আছে, অ্যান্ডমেট, এই যে দেখেন এখানে কি করছে, এখানে দেখেন এই যে কোড, মানে এই লিংকের মধ্যে এই যে কোড, একটা কোড দিতে হচ্ছে অল্টা, এই যে হ্যাঁ, এটা কিন্তু ম্যানুয়ালি লিখতে হয় HTML CSS সাইটটা কিন্তু এখন লিখতে হয় না, অটোমেটিক্যালি এটা কি হয়ে গেছে, নিয়ে নিছে। জাস্ট কিছু করতে হয় নাই, কলম চিহ্নিত জায়গায় এসে এই জায়গাটাতে আমাকে আমার কিওয়ার্ডটা এখানে দিতে হয়েছে। ক্লিয়ার? এরপর আপডেট দিলাম, আমার ইমেজ ইউজ করলাম এবং সেখানে অল্টারটেক ইউজ হয়ে গেছে। সো এটাও আমার গ্রিন হয়ে গেছে হয়তোবা, সেটা এই যে ইমেজটা অল্টার অ্যাট্রিবিউট আছে, গ্রিন হয়ে গেছে। এটা বলছে নো মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড, কোনো মেটা ডেসক্রিপশন দেই নাই। তো মেটা ডেসক্রিপশন না দিলে সে যেটা করবে, প্রথম ফার্স্ট প্যারাগ্রাফ সে নিয়ে নিবে, যেটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো এটা কোনো মতেই আমরা এরকমটা করব না। আমরা একটা ইউনিক একটা মেটা ডেসক্রিপশন আমরা এখানে ইউজ করব। সো এখানে আমরা যেটা করতে পারি, আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে একটা মেটা ডেসক্রিপশন আমরা লিখে ফেলবো। তো আমি আপাতত কপি করতেছি, কিন্তু আপনারা কোনো মতেই কপি করবেন না, সেটাকে ইউনিক একটা লিখবেন, লিখে এখানে দিবেন 155 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, 155, ওকে। এবং অবশ্যই শুরুতে কিওয়ার্ড প্রমিনেন্স প্রক্সিমিটি বজায় রাখার জন্য চেষ্টা করবেন ন্যাচারালি কিওয়ার্ডটাকে রাখার। সো হ্যাঁ, একটা 155 ক্যারেক্টারের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। সো দেখেন একটু আগে কোন পজিশনে ছিল এই পেজটা আর এখন কোন পজিশনে আছে, এটাকেও গ্রিন করা সম্ভব যদি আর্টিকেলটা আমরা একটু ভালো মানে একটা আর্টিকেল লিখি। তো এই মুহূর্তে লেখা সম্ভব না, টোটালি অপটিমাইজড একটা পেজ আমরা মুহূর্তের মধ্যে শুধুমাত্র Yoast SEO প্লাগইনস থাকাই সম্ভব হয়েছে আমাদের পক্ষে। তা না হলে আমাকে কি করতে হতো, আমাকে ম্যানুয়ালি ব্লগস্পটে হইলে বা কোনো নন সিএমএস প্ল্যাটফর্ম হলে ধরে প্রত্যেকটা ধরে চেক করতে হতো, টাইটেলে আছে কিনা, পারমালিঙ্কে আছে কিনা, ফার্স্ট প্যারাগ্রাফে আছে কিনা, অল্টারটেকে আছে কিনা, হেডিং ইউজ আছে কিনা। ক্লিয়ার বিষয়টা? সো এই বিষয়গুলো আপনার সাইটের 100টা পেজ থাকলে 100টা পেজে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলেই পরে আপনার প্রত্যেকটা সাইট, প্রত্যেকটা পেজ অপটিমাইজড হবে। সো আমরা দেখেন কিভাবে খুব ইজিলি আমরা একটা পেজকে অপটিমাইজ করে ফেললাম জাস্ট একটা প্লাগইনস থাকার ফলে। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, এক এক পেজে এক এক পরিস্থিতি অনুসারে এখানে কন্টেন্ট অ্যানালাইসিস রিপোর্ট আসবে। এখানে যে কয়টা প্রবলেম দেখতে পাচ্ছেন, অন্যান্য কন্টেন্টে হয়তোবা এই প্রবলেম পাবেন না, নতুন কোনো প্রবলেম পাবেন, এরকম হবে কিন্তু, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আবার সেও বলে দেবে কি করতে হবে। সো আমার মনে হয় Yoast প্লাগইনস, জি, আমরা যে এভাবে আমরা ফুললি অপটিমাইজ করতে পারবো। তারপরে আমরা যেটা করব একটু দেখি আমরা, সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই আমাদের ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি, সো অ্যাড নিউ ক্যাটাগরিতে আপনার যদি কোনো ক্যাটাগরি থাকে, যেমন ধরেন আমার ক্যাটাগরি হচ্ছে পেরোল, হ্যাঁ, ধরেন পেরোল নামে একটা ক্যাটাগরি আমার থাকবে। তো আমি কপি করে পেরোল দিয়ে দিচ্ছি, ওকে, পেরোল দিয়ে অ্যাড নিউ, এই যে একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। আপনি চাইলে ট্যাগ ইউজ করতে পারেন বা না করতে পারেন, আমি মনে করি ট্যাগ ইউজ করা উচিত না, কারণ ট্যাগ ইউজ করলে এটার কিওয়ার্ডের ডেনসিটিটা বেড়ে যাবে। সো ট্যাগ ইউজ না করাটাই ভালো, ঠিক আছে? ট্যাগ ইউজ করলে ইউজারদের সুবিধা, কিন্তু এটা ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি করে। তো ট্যাগ ইউজ করতে পারেন, তবে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনার robots.txt তে আপনাকে কি করতে হবে, আপনাকে ডিসঅ্যালাউ করতে হবে, ঠিক আছে, ট্যাগটা। আচ্ছা, সো আমি পার্সোনালি ট্যাগ ইউজ করা পছন্দ করি না, কারণ এটা শুধু এটা
আমার ডেনসিটিটাকে বাড়িয়ে দেয়। এরপর যেটা করতে হবে, এখানে দেখেন সেট ফিচার্ড ইমেজ, এই ভুলটা অনেকে করে। এইখানে যে একটা ইমেজ আছে সেই ইমেজটাকে কি করে ফিচার্ড ইমেজে আবার নিয়ে নেয়। তো আপনারা যেটা করবেন, এখানে সেট ফিচার্ড ইমেজে সেট ফিচার্ড ইমেজে যেটা করতে হবে, সেট ফিচার্ড ইমেজ আমরা নতুন আরেকটা ইমেজ আমরা এখানে দিব, ঠিক আছে? তাহলে কি হবে, ডুপ্লিকেট হবে না, ঠিক আছে? কারণ না হলে সে কি করবে, এই ইমেজকে ফিচার্ড হিসেবে নিয়ে নিবে। সো দ্যাটস ওয়াই এটা আমরা অনেকেই এই ভুলটা করি, আমরা ফিচার্ড ইমেজে অন্য আরেকটা ইমেজ দিব, বা যদি এটাও দেই এটাকে কেটে ক্রপ করে নতুন করে দিব। ক্লিয়ার বিষয়টা? তো আমি এখন সময় স্বল্পতার কারণে এখন আর দিচ্ছি না, জাস্ট ফাইনালি এখন কি করব, আমি এটাকে জাস্ট পাবলিশ করে দিব, বাস কাজ শেষ। টোটালি আমার পেজটা এখন ফুললি অপটিমাইজড অবস্থায় আছে। এইভাবে প্রতিটা পেজ আমরা অপটিমাইজ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি। তো আমি আপনাদের ফাইলগুলি আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। সো লাইভ পেজটা আমাদের এরকম হবে দেখতে। এটা আমরা দেখেন যেখান থেকে নিয়েছিলাম তার চাইতে বেশি অপটিমাইজড, আমরা ইজেন্স থেকে নিয়েছিলাম তার চাইতে আমাদের পেজটা এখন অনেক বেশি অপটিমাইজড। সো এইভাবে যদি অপটিমাইজ করে পেজগুলি ক্রিয়েট করতে পারেন, আশা করা যায় আপনার পেজটা হয়তো সার্চ ইঞ্জিনে একটা ভালো পজিশনে চলে আসতে পারবে। ওকে, সো আরেকটা জিনিস খেয়াল করেন, আপনারা অনেক সাইটে যাবেন, খেয়াল করে দেখবেন যে এই বিষয়গুলো তারা তাদের পেজগুলিতে ইমপ্লিমেন্ট করে নাই। ফার্স্ট প্যারাগ্রাফে, লাস্ট প্যারাগ্রাফে, তারপর হচ্ছে আপনি জাস্ট কপি পেস্ট করে এনে দেখেন না যে কি, আসলে দেখবেন যে অনেক পেজে আনঅপটিমাইজড অবস্থায় আছে এরকম ভাবে, ঠিক আছে? সো আমরা এইভাবে ট্রাই করবো আমাদের পেজগুলো অপটিমাইজড হবে ফুললি, ঠিক আছে? তো এই পর্যন্ত রইল।